আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা কুপার সাহেবের বাংলো। কাজটা শেষ হতেই স্টেশনের দিকে রওনা হলাম। নামেই স্টেশন, টিনের ছোট একটা চালা, সেখানে টিকিট বিক্রির বন্দোবস্ত। 10:30 প্ল্যাটফর্ম, পুরো দুটি টিমটিমি তেলের বাতি। স্টেশনে যখন গিয়ে পৌঁছালাম তখন 7:30। কেউ কোথাও নেই, টিকিট ঘর বন্ধ। প্ল্যাটফর্মের ওপর কে একজন ঘুমোচ্ছিল, আমার আওয়াজে জেগে উঠল। তাকে জিজ্ঞেস করলাম, ট্রেন কটায় রে? জামশেদপুর ফিরব। লোকটা আদিবাসী, দুহাতে চোখ মুছে বিস্মিত দৃষ্টি মেলে কিছুক্ষণ আমাকে দেখল, তারপর বলল, 6:30 শেষ ট্রেন চলে গেছে বাবু, আবার ট্রেন কাল বেলা 10টায়। সর্বনাশ, তাহলে রাত কাটাবো কোথায়? একে তো শীতকাল, একবার হাওয়া দিচ্ছে, মনে হয় যেন গায়ে ছুঁচ ফুটছে। স্টেশনে কোথায় শোবো তারও তো উপায় নেই। তাড়াতাড়ি বেরিয়ে এলাম। সাইকেল রিকশার চিহ্ন নেই, লোকটা বোধহয় নামিয়ে দিয়েই চলে গেছে। আবার প্ল্যাটফর্মে ফিরে আসা, আদিবাসীর সামনে বললাম, হ্যাঁ রে, এখানে কোথাও হোটেল আছে? আদিবাসী লোকটা হোটেলের নামটা দুবার উচ্চারণ করলো, মনে হলো এ নামটা সে জীবনে প্রথমবার শুনছে। বুঝিয়ে দেবার ভঙ্গিতে বললাম, সরাইখানা, যেখানে রাত কাটানো যায়। সে বললে, না বাবু। কথা শেষ করেই লোকটা গায়ে কাপড় টেনে আবার শুয়ে পড়ল। এখন মনে হয় ধাক্কা দিলেও তার ঘুম ভাঙবে না। সঙ্গে বিছানাপত্র বা বাক্স প্যাটরা কিছু নেই, থাকবার কথাও নয়। শহরের অফিস থেকে এখানে একটা জরুরি চিঠি বহন করে এনেছিলাম। বন বিভাগের ছোট্ট একটা অফিস আছে, সেখানে একটা টেন্ডার পৌঁছে দেওয়া। আসবার সময় বাসে এসেছি, যাবার সময় শুনলাম বাস নাকি বন্ধ। পথের মাঝখানে একটা বাস বুঝি মানুষ চাপা দিয়েছে, ব্যাস তাই নিয়ে হই হই কাণ্ড। ইট মেরে গোটা কয়েক বাস তো অচল করেছে, তাই বাস আর যাচ্ছে না। অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে একটা সাইকেল রিক্সা ধরে স্টেশনে এলাম। ট্রেনেরও তো সেই একই ব্যাপার। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এই ঠান্ডায় এভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে জমে যাওয়ার আশঙ্কা যথেষ্ট আছে। যেভাবেই হোক আশ্রয় একটা খুঁজতেই হবে। আলোয়ানটা কোটের ওপর ভালো করে জড়িয়ে হাঁটতে আরম্ভ করলাম। দুপাশে ঘন জঙ্গল, বন্য জন্তু আছে কিনা ঈশ্বরই জানে। উপস্থিত জোনাকির ঝাঁক দেখা যাচ্ছে, সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে। হাঁটতে হাঁটতে হাঁটুতে ঠোকাঠুকিও লাগছে, বুকের মধ্যে এমনভাবে শব্দ হচ্ছে যেন মুহূর্তে হৃদস্পন্দন থেমে যেতে পারে। অনেকটা চলার পর জঙ্গলের এলাকা পার হলাম। লোকালয়ের চিহ্ন নেই, কুলিদের দু একটা ঝুপড়ি, সেখানে আশ্রয় চাওয়া অর্থহীন। অন্ধকার রাত, আকাশে চাঁদ নেই, একটা নক্ষত্রও না। ভাবলাম বন বিভাগের অফিসেই চলে যাই, প্রহরীকে ডেকে তুলে তার ডেরায় রাতটা কাটাবো। আন্দাজে রাস্তা ধরে অনেকটা চললাম। তেপান্তরের মাঠ, মাঝে মাঝে আগাছার ঝোপ। আসবার সময় তো এসব ছিল না, হঠাৎ করে তাই মনে পড়ল। ভাবলাম, তার মানে আমি রাস্তা ভুল করেছি। শুধু কি কনকনে শীত? সকালে পেটে শুধু চা রুটি পড়েছিল, ব্যাস, তারপর থেকে পেট খালি। ভেবেছিলাম বাস যখন মাঝে মাঝে থামে তখন রাস্তায় পাশের দোকান থেকে কিছু কিনে নেব। হাত ঘড়ি দেখে বুঝলাম প্রায় 2.5 ঘন্টা আমি ঘুরপাক খাচ্ছি। গাছ দেখে মনে হচ্ছে বুঝি একই জায়গায় ঘুরছি। এভাবে যদি আমি সারা রাত ঘুরি, সকালে আমি আর বেঁচে থাকবো না, এটা নিশ্চিন্ত। এবার আমি রাস্তা ছেড়ে মরিয়া হয়ে মাঠের মধ্যে কোনাকুনি হাঁটতে শুরু করলাম। উঁচু নিচু জমি, বারবার ঠোক্কর লাগলো, কাটা গাছে পায়ের ছাল রক্তাক্ত হলো। হঠাৎ সামনের দিকে চেয়ে চমকে উঠলাম। অন্ধকারে দেখা যাচ্ছে সাদা একতলা বাড়ি, টালির ছাদ।
ক্লান্ত দুটি পা টেনে নিয়ে কোনো রকমে বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম। মনে মনে ঠিক করলাম, যারই বাড়ি হোক হাতে পায়ে ধরে আশ্রয় ভিক্ষা করব। বিছানার দরকার নেই, শুধু মাথার উপর ছাদ থাকলেই হবে। দরজার সামনে গিয়ে যখন দাঁড়ালাম, দেখলাম দরজায় ধাক্কা দেওয়ার আগেই ঠেলা দিতেই খুলে গেল দরজাটা। পাদ্রির পোশাক পরা দীর্ঘ চেহারার একটি লোক হাতে হেরিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। আমায় জিজ্ঞেস করলো, কে? আমি বললাম, আশ্রয় প্রার্থী। শীতে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি, দয়া করে যদি একটু আশ্রয় দেন আজ রাতটুকুর জন্য। সে বললে, আসুন আসুন, ভেতরে আসুন। পাদ্রি এক পাশে সরে গেল। আমি তার গা ঘেঁষে ছুটে গিয়ে ভেতরে ঢুকলাম। সামনেই আগুন জ্বলছে, ফায়ারপ্লেসে অনেক কাঠ জড়ো করা। আমি আগুনের সামনে বসে হাত পা সেঁকতে লাগলাম। আহ, কি আরাম! ঈশ্বর সত্যিই করুণাময়, প্রাণটা আজ আমার বাঁচল। পাদ্রি কখন যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। সে জিজ্ঞেস করলে, এখানে কোথায় এসেছিলেন? আমি বললাম, বন বিভাগের অফিসে। পাদ্রি সাহেব খানিকটা আঁতকে উঠে বললেন, বন বিভাগের অফিস? সে তো এখান থেকে মাইল 10 কম নয়। আমার দুর্ভোগের কাহিনী সবটাই তাকে খুলে বললাম। পাদ্রি সমবেদনাসূচক শব্দ করে বলল, পুওর বয়, অনেক কষ্ট পেয়েছেন। বুঝতে পারছি আপনি খুব ক্ষুধার্ত, কিন্তু আমার ভাড়ার আজ একবারে খালি। আমি 8টায় খেয়ে নিয়েছি, বোধহয় একটা ডিম পড়ে আছে, সেটাই আপনাকে দিতে পারি। ছোট্ট একটা ডিম অমলেট করে পাদ্রি নিজে আমার মুখের সামনে ধরল। খুব ক্ষুধার্ত কুকুরের সামনে রুটির টুকরো ফেলে দিলে যেমন হয়, তেমনিভাবে আমি অমলেটের ওপর ঝাঁপিয়ে পড়লাম। কয়েকটা মুহূর্ত, তারপরই প্লেট পরিষ্কার, ধপধপে কোমল বিছানা, গরম কম্বল। পাদ্রি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল, বলল, আর দেরি করবেন না, আপনি ভীষণ পরিশ্রান্ত, শুয়ে পড়ুন, আশা করি কাল সকালে বাস পেয়ে যাবেন। খুব সাবধানে দরজা ভেজিয়ে পাদ্রি বেরিয়ে গেল। কম্বলটা গায়ে জড়িয়ে বিছানার শরীর ঠেকাবার সঙ্গে সঙ্গে গভীর নিদ্রায় মগ্ন হলাম। রাত তখন কটা তা ঠিক বলতে পারবো না। হঠাৎ চোখে উজ্জ্বল আলো চমকে চোখ খুললাম। ভাবলাম, এই বুঝি ভোর হয়ে গেল। কাচের জানলা দিয়ে সূর্যের আলো বুঝি এসে পড়েছে আমার চোখে। ঘুমের ঘোর কাটতে একটু সময় নিল। চোখ চেয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। খাড়া হয়ে উঠল চুল। উজ্জ্বল হ্যারিকেন হাতে একটা মুখ আমার উপর ঝুঁকে পড়েছে। মুখ বললাম বটে, কিন্তু মুখ নয়, ওটা একটা মরার মাথা। চোখের জায়গায় বিশাল গর্ত, দাঁতগুলো বেরিয়ে আছে। এই যে জ্যান্ত মানুষ গো! কতদিন পরে জ্যান্ত মানুষ দেখলাম, তাও আবার পুরুষ মানুষ। পুরুষ মানুষ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনে হলো চোখের গর্ত থেকে তীব্র লাল আলো বিচ্ছুরিত হলো। খটখট করে উঠল দাঁতের সার। সামনে দাঁড়িয়ে থাকা বস্তুটা আবার বলতে লাগলো, এই পুরুষগুলোকে দুনিয়া থেকে মুছে ফেলতে পারতাম যদি। কথাগুলো সব আমার কানে এলো, কিন্তু সমস্ত ইন্দ্রিয় এত ক্লান্ত যে সব কিছু শোনার বা বোঝার সাধ্য আমার ছিল না। হঠাৎ কানে এলো আর একটা শব্দ, কি হয়েছে রে, কি হয়েছে? আর একটা কর্কশ শব্দ কানে এলো। চোখ ফিরিয়ে দেখলাম আলোর আওতায় আরও একটা মুখ ভেসে উঠেছে। এটাও মুখ নয়, করটি। শূন্যে শুধু মুখটা ভাসতে ভাসতে এলো। বলল, এই দেখো, জল জ্যান্ত পুরুষ একটা এসেছে, গায়ে মাংস রয়েছে, আরাম করে আমাদের জমিতে শুয়ে আছে। সে বললে, বলিস কি রে জোয়ান, স্পর্ধা তো কম নয়, তোর তো মনে আছে আমার কথা।
আরেকজন বললে, ও মা, মনে আবার নেই? এই তো সেদিনের কথা, আমার চোখের সামনেই তো সব ঘটলো। আমি তো কোনো দিন ভুলবো না। সে ঘটনা কি ভোলা যায় ডরথি? তাদের কথোপকথন শুনে এটুকু বুঝলাম তারা দুজনেই মেয়ে। একজনের নাম জোয়ান, আরেকজনের নাম ডরথি। উজ্জ্বল হ্যারিকেনটা দুলে দুলে উঠতে লাগলো। তার সঙ্গে সঙ্গে কর্কশ একটা শব্দ। বাড়ির সাদা দেওয়ালগুলো সরে গেল হঠাৎ করে। হালকা সবুজ রং করা 4টে দেওয়াল এসে ঘিরে ধরল আমাকে। আগের দেওয়াল সাদা আর একবারে শূন্য, কিন্তু এ দেওয়ালে নকশা কাটা কাগজ আটা, গোটা দুয়েক ছবি টাঙানো আর একটা ক্যালেন্ডার। আমি অবশ হয়ে পড়ে আছি। 2-1বার উঠবার চেষ্টাও করলাম, কিন্তু পারলাম না। নিজের গায়ে চিমটি কাটলাম, বেশ লাগলো। ভাবলাম, তার মানে আমি তো সজ্ঞানে আছি। মনে মনে ভাবলাম, তাহলে চোখের সামনে এসব কি? অমলেটের সঙ্গে অল্প একটু জল খেয়েছিলাম, পাদ্রি দিয়েছিল। সেই জলের মধ্যে কি মাদকদ্রব্য মেশানো ছিল, যার ফলে চোখের সামনে অলৌকিক এসব দৃশ্য দেখে চলেছি? একটু দূরে আবার কোলাহল শুনলাম। এবার নারী নয়, পুরুষ কণ্ঠ। তারপর দেখলাম একটা যুবতীকে টানতে টানতে এক যুবক প্রবেশ করলো। এদিকে লক্ষ্য করিনি গোটা দুয়েক সোফা, সামনে একটা সেন্টার টেবিল। যুবতীকে এনে যুবকটি সোফার উপর আছড়ে পড়ল। যুবতীর সাজ পোশাক দেখে লজ্জা পেলাম। পাতলা ফিনফিনে একটা স্কার্ট পরনে, ভেতরে কোনো আবরণ নেই। তাছাড়া টানাটানি করে আনার জন্য স্কার্টের অনেকটা ছিঁড়ে গেছে। যুবকটি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলছে, শয়তানি, এবার তোকে হাতে নাতে ধরেছি। বল, জানলা দিয়ে যে পালালো লোকটা কে? যুবতী মাথা নাড়ল, বলল, আর্থার, তুমি ভুল দেখেছ। নিশ্চয়ই ক্লাব থেকে নেশা করে এসেছ। আমি তোমার দেরি দেখে বিছানায় শুয়ে পড়েছিলাম। জানি তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, ঢুকতে কোনো অসুবিধে হবে না। যিশুর দিব্যি, তোমাকে আমি সত্যি কথা বলছি। যুবক সজোরে যুবতীকে আরেকটি লাথি মারল। যুবতী সামলাতে না পেরে কৌচ থেকে মেঝেতে পড়ে গেল। পোশাক সরে গিয়ে ঊর্ধ্বাঙ্গ একেবারে অবারিত। যুবকটি এবার চিৎকার করে উঠল, বলল, তোর ওই পাপ মুখে যিশুর পবিত্র নাম উচ্চারণ করিস না। যে লোকটা পালালো সে কপার কারখানার ম্যানেজার হালদার, তা আমি জানি। তোদের আশনাই অনেক দিন থেকে চলছে, সে খবরও আমি রাখি। আমি শুধু ধরবার অপেক্ষায় ছিলাম। মেয়েটি এবার কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, তুমি মিথ্যা দোষারোপ করছো আর্থার। ডরথিকে জিজ্ঞেস করো, সে তোমাকে সব বলবে। ডরথি? তার নামে আর্থার মাটিতে থুতু ফেলল, বলল, সে তো তোরই মতন আর একজন সুকরি। তোকে আমি ছাড়ব না। মেয়েটি এবার চিৎকার করে উঠল, বলল, তুমি সব বাজে কথা বলছো। নিজের দোষ ঢাকবার জন্য এসব কথার অবতারণা করছো তুমি। আর যুবকটি প্রায় চিৎকার করে উঠে আবার বলতে শুরু করলো, আমি ক্লাবে জুয়া খেলি, মদ খাই, কিন্তু কোনো দিন কোনো মেয়ে ছেলের দিকে চোখ তুলে তাকাই না। কেউ বলতে পারবে? মেয়েটি বলছে, হ্যাঁ হ্যাঁ, জানি জানি, পুরুষ মানুষের 7 খুন মাপ। থার আবার সজোরে যুবতীর পেটে লাথি মারল আর বলল, দোষ করে আবার উল্টো পাল্টা কথা। দুহাতে পেটটা টিপে ধরে যুবতী কোকিয়ে উঠল, বলল, কি সর্বনাশ করছো তুমি? জানো না আমার পেটে তোমার সন্তান? আমাদের ভবিষ্যৎ বংশধরকে তুমি মেরে ফেলবে। আর্থার যুবতীর চুলের মুঠি ধরে টেনে তুলতে যাচ্ছিল। কথাটা শুনে থমকে দাঁড়ালো, বলল, আমার সন্তান? যুবতী বলছে, নিশ্চয়ই, তোমার ছাড়া আর কার হবে? আমার আর তোমার সন্তান? ছেলে হলে নাম রাখবো ড্যানিয়েল, আর মেয়ে হলে ক্যারোলিন।
যুবতী হয়তো আরও কিছু বলতো, আর্থারের উৎকট হাসির শব্দে মাঝপথেই থেমে গেল। দেওয়ালে একটা কোট টাঙানো ছিল। হাসতে হাসতে আর্থার কোটের পকেট থেকে একটা খাম বের করলো। তারপর সেই খাম খুলে একটা কাগজ বের করে চেঁচিয়ে বলল, দেখ, ডাক্তার সেনের রিপোর্ট। আমি কোনোদিনও সন্তান জন্ম দিতে পারবো না। গত যুদ্ধ আমার এই সর্বনাশ করেছে। অপারেশন করে গুলি বের করার সময়ে আমার পৌরসত্ব হরণ হয়েছে। কাজেই যেটা তোর পেটে এসেছে সেটা নেটিভ হালদারের দান। নিজের কথায় নিজেই ধরা পড়েছিস। শয়তানি, আজ তোর শেষ দিন। আর্থার কোমর থেকে রিভলভার বের করলো। রিভলভার দেখে যুবতী মরিয়া হয়ে আর্থারের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনে ধস্তাধস্তি শুরু হলো। আমি বুঝতে পারলাম ঘামে আমার সমস্ত দেহ ভিজে গেছে। চেঁচাতে গিয়ে দেখলাম গলা থেকে কোনো স্বর বেরোচ্ছে না। চোখের সামনে একটা নারকীয় কাণ্ড ঘটে যাবে, অথচ নিজে আমি অসহায়ের মতন তাই দেখব। ভাবতেও আমার খারাপ লাগছিল, কিন্তু আমি নিরুপায়। উঠে বসবার শক্তি নেই আমার। হঠাৎ শোনা গেল একটি নারী কণ্ঠ, কি হচ্ছে কি আর্থার? বাড়িটাকে কি নরককুণ্ড করে তুলবে? দেখলাম জানলার কাছে একটি তরুণী এসে দাঁড়ালো। তাকে দেখে যুবতীটি চিৎকার করে উঠল, ডরোথি, আমাকে বাঁচাও! পশুটা আজ আমায় শেষ করে দেবে। মুহূর্তের মধ্যে যুবতী একটু অন্যমনস্ক হতেই আর্থার এ সুযোগ হারালো না। রিভলভার নল একেবারে যুবতীর মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপল। সঙ্গে সঙ্গে ঘিলুর কিছুটা ছিটকে দেওয়ালে আটকে রইল। যুবতীর শরীরটা দু এক মুহূর্তর পরে স্থির হয়ে গেল। তারপর টলে পড়ল মেঝের ওপর। সারা মুখ রক্তে ভেসে গেল। ডরোথি চিৎকার করে উঠল, খুন, খুন! আর্থার খুন করেছে। এবার আর্থার চিৎকার করে উঠল, বলল, তোকেও শেষ করব, সাক্ষী রাখতে নেই। আর্থার রিভলভার হাতে জানালা দিয়ে লাফিয়ে বাইরে পড়ল। একটু পরেই আর একটি গুলির শব্দ, তারপর একটা নারী কণ্ঠের চিৎকার, তারপর চারিদিক শুধু নিস্তব্ধ। বোঝা গেল আর্থারের দ্বিতীয় গুলিতে ডরোথিরও শেষ দিন আজ। আমি আবার উঠবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ঘর ঘর করে শব্দ, বিরাট একটা কাঠের চাকা যেন চারিদিকে ঘুরছে। তারপর দেখলাম দেয়ালগুলো আবার সব সরে গেল। বুঝতে পারলাম আবার পুরনো দেওয়াল ফিরে আসবে, পুরনো পরিবেশ। কিন্তু না, এবার আর কোনো দেওয়ালই ফিরে এলো না। পরিবর্তে কনকনে ঠান্ডা হাওয়া, হাড়ের মধ্যে ঢুকে রক্ত জমিয়ে দেওয়ার মতন অবস্থা আমার। হাত দিয়ে অনুভব করলাম বিছানা উধাও। ভিজে ঘাসের ওপর আমি শুয়ে আছি। শিশিরে ভেজা মাঠ, আকাশে দু একটা নক্ষত্র এখনো মিটমিট করছে। তার মানে অনাবৃত আকাশের তলায় মাটির শয্যায় শুয়েছিলাম আমি। উঠে বসলাম। সারা রাত ঠান্ডায় শুয়ে হাত পা নাড়ার ক্ষমতা অবধি আমার নেই। একেবারে হিমে আড়ষ্ট। অনেক কষ্টে উঠে বসলাম। রাত প্রায় শেষ। পূব দিকে আলোর আঁচড়। এবার ভোর হবে, একটু একটু করে আলো ফুটবে। পরিবেশের দিকে নজর দিয়েই এবার চমকে উঠলাম। কবরখানার মধ্যে আমি শুয়ে আছি, একেবারে দুটো কবরের মাঝখানে। ঝুঁকে পড়ে প্রস্তর ফলকে লেখা পড়লাম, জোয়ান পিটার, জন্ম 1926, মৃত্যু 1950। ওপাশের প্রস্তর ফলকেও একবার চোখ বুলালাম, ডরোথি জোন্স, জন্ম 1920, মৃত্যু 1950। জানি না এগিয়ে গেলে আর্থারেরও কবর দেখতে পাবো কি না। তার আগ্রহ বা সাহস কোনোটাই আমার হলো না। বুঝতে পারলাম মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা শিহরণ, বুকে স্পন্দন অত্যাধিক দ্রুত। যেমন করেই হোক এ পরিবেশ ছেড়ে আমাকে এখন পালাতেই হবে। সম্ভবত কাল আশ্রয়ের আশায় মাঠে মাঠে ঘুরে ক্লান্ত হয়ে কবরখানার মধ্যেই শুয়ে পড়েছিলাম।
তারপর উত্তেজিত মনে বিচিত্র স্বপ্ন দেখেছি। উঠে পড়লাম, রাস্তার দিকে এগোতেই মুখোমুখি হলাম সেই পাদ্রীর। একটা শাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, আশা করি ভালোই ঘুমিয়েছেন। ওই রাস্তা ধরে সোজা চলে যান, বাস স্টপ পাবেন। প্রথম বাস সকাল 6টায়। মাথাটা ঘুরে উঠল, পেছন ফিরে তাকালাম। ঘন কুয়াশায় কবরখানা ঢাকা পড়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। পাদ্রীকে বললাম, কাল আমি তো আপনার বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম। পাদ্রী বলল, হ্যাঁ, এখানে আমার বাড়িকে সবাই বলে কুপার সাহেবের বাংলো। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। রাত্রে অদ্ভুত সব স্বপ্ন দেখেছি, জোয়ান, ডরোথি আর আর্থারের নৃশংস হত্যাকাণ্ড। জেগে উঠে দেখি কবরখানায় শুয়ে আছি। পাদ্রী বললে, কী সব বলছেন? ওই তো আমার বাংলো। পিছন ফিরে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। সামনের দিয়ে চেয়ে দেখলাম গাছতলায় পাদ্রী নেই, একেবারে ফাঁকা। আবার পেছনে দেখলাম কুয়াশা সরে গেছে, কবরখানা পরিষ্কার দেখা যাচ্ছে। প্রস্তর ফলকগুলো শানিত বর্ষার মতো রোদে চকচক করছে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।